একটু পরে আমার বিয়ে। আর আমার বিয়েতে আমার বর আসবে না। বর ছাড়া বিয়ে হয়তো খুব কমই হয়। বিয়েতে বরযাত্রীর সাথে বর বাড়িতে থেকেও আসবে না, এমন বিয়ে হয়তো আদৌ হয়নি। কিন্তু আমার হচ্ছে। হ্যাঁ, আমার বর তার বাড়িতেই, কিন্তু সে আসবে না। আমি কিনতে এইবার অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমি যখন 5 বছরের, তখন আমার মা মারা যায়। কিছু না বুঝলেও খুব কান্না করেছিলাম সেদিন। বুঝতে পেরেছিলাম মা না ফেরার দেশে চলে গিয়েছে। আকাশের তারা বানিয়ে দিয়েছে আল্লাহ মাকে। এর কিছুদিন পরেই বাবা আরেকটা বিয়ে করে। সৎ মা আমাকে প্রথম প্রথম আদর করলেও কয়েকদিন পর থেকেই তার আসল চেহারা দেখানো শুরু করে। আমার নামে আব্বুর কাছে নালিশ দিতে থাকতো, আমাকে মারধরও করতো। আব্বুর কাছেও আমি আস্তে আস্তে অসহ্য হতে লাগলাম। এরপর একদিন হঠাৎ করে মামা আসলো আমাকে নিতে। আমি বুঝতে পেরেছিলাম আব্বুই মামাকে বলেছে এসে আমাকে ওনার কাছে নিয়ে যেতে। আমার জন্য নাকি খরচ পাঠাবে আব্বু, কিন্তু মামা না করে দিয়েছিল তার কোনো খরচ লাগবে না। সেদিন খুব ভালো করে না বুঝলেও বুঝতে পেরেছিলাম মামা আমাকে খুব ভালোবাসে। মামা বাড়িতে থেকে পড়াশোনা করছিলাম। মামা আয়ু আর ইয়োনো ভাইয়া আমাকে খুব ভালোবাসতো। ইয়োনো ভাইয়াকে পেয়ে মনে হলো সে আমার আপন বড় ভাই। মামি আমাকে সহ্য করতে না পারলেও মামার জন্য কিছু বলতে পারতো না। এই সবের মাঝে আস্তে আস্তে বড় হতে থাকলাম। ইয়োনো ভাইয়া বাইরে থেকে পড়াশোনা করে আর আয়ু এইখানে কলেজে পড়ে। ইয়োনো ভাইয়া মামা না থাকলে মামি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আমি মামাকে তা বলতে পারতাম না, কারণ এমনিতেই ওরা আমাকে আশ্রয় দিয়েছে। আমি চাইনি আমার জন্য ওদের সুখ নষ্ট হোক। কিন্তু কথায় আছে না, কিছু মানুষের কপালে সুখ নেই, আল্লাহ তাদের কপালে সুখ লেখেনি। 1 সপ্তাহ হলো আমার মামা মারা গিয়েছে। আর মামি আমায় ছোটবেলা থেকে অপছন্দ করতো। এখন মামা নেই, তাই আমাকে বিদায় করার উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে। আর আজকে তার সেই অপেক্ষাকৃত দিন চলে এসেছে। আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাকে, ভারী ভারী গহনা দিয়ে। ওরা অনেক বড় লোক, তাই আমাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। আর মামিকে মোটা অঙ্কের টাকা দিয়েছে আমাকে বিয়ে দিতে। নিজের কাছে নিজেকে পরি মনে হচ্ছে। কখনো নিজেকে আয়নায় তেমন ভালো করে দেখা হয়নি। আজকে একটু নিজেকে অন্যরকম লাগছে। আমি শুধু আমার বরের নামটাই শুনেছি, জীবন জানবো। ওনার নাকি মানসিক সমস্যা আছে, এই জন্যই মামিকে এত টাকা দিয়েছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। বলতে পারেন বিয়ের বাহানা দিয়ে মেয়ে কিনে না। আর মামি আমাকে বিক্রি করে দিচ্ছে। ওনার মানসিক সমস্যার জন্যই ওনাকে এইখানে নিয়ে আসা হবে না। তাই এই বাড়ি থেকে কয়েকজন কাজের সাথে ওই বাড়িতে গিয়ে ওনাকে কবুল বলিয়ে সই করিয়ে বরযাত্রী সহ ওরা এই বাড়িতে আসবে। বর আসবে না বলে সবাই হাসাহাসি করছে, তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার মনে হচ্ছে আমি জীবন্ত লাশ, কোনো অনুভূতি কাজ করছে না ভিতরে। অনুভূতিহীন মানুষ হয়ে গেছি আমি। কষ্টও হচ্ছে না, আবার খুশিও লাগছে না। হঠাৎই আয়ু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আপু, আমি জানি আম্মু তোর সাথে অন্যায় করেছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না তোর জন্য। তুই আমাকে ক্ষমা করে দিস। আরে পাগলি, কি বলিস এসব? যেখানে নিজের বাবাই আমাকে দেখেনি, ফেলে দিয়েছে, সেখানে মামি আমার ভার নিয়ে আমাকে এতদিন সহ্য করে বিয়ে পর্যন্ত দিয়ে দিচ্ছে। এই কাজটা কয়জনে করে বল? আমার কোনো অভিযোগ নেই মামির প্রতি, এমনকি কারো প্রতি কোনো আক্ষেপ নেই। আমার যে কপালে মন্দরে, তুই মামি সব কথা শুনিস আর ইয়োনো ভাইয়াকে কিছু বলিস না। আয়ু আরো শক্ত করে জড়িয়ে ধরলো তেকে। কি বলছিস? এইসব কেন বলবো না? ইয়োনো ভাইয়া এইসব জানতে পারলে অনেক কষ্ট পাবে আর পড়াশোনা ছেড়ে চলে আসবে। আমি চাই না আমার জন্য ভাইয়ের পড়াশোনার কোনো ক্ষতি হোক। আমার কপালে যা আছে তা তো হবেই। হঠাৎ মামি রুমে এসে নেকা কান্নাকাটি শেষ হলে এইবার চল, কাজে চলে এসেছে। বরযাত্রী লেট করবে না বেশি। মা, তুমি এরপরও আপুর সাথে এমন করছো? আয়ু, তুই চুপ কর। মামি, আমি আসছি। বিশাল এক বাড়ির বাইরে এসে গাড়ি থামলো। আমাকে কি তাহলে এই বাসার বউ করে নিয়ে এসেছে? ভাববার সময় নেই, সবার সাথে তাড়াতাড়ি পা চালাতে হবে। বাসার ভিতরে পা দিচ্ছি স্বামী ছাড়া ভিতরে কেমন জানি একটি লাগছে। ওনাকে আমি দেখিও নি, মামির কথাতেই আমি রাজি হয়ে গিয়েছিলাম।
তাছাড়া আমার হাতে আর কোনো উপায়ও ছিল না। বিশাল ড্রয়িং রুমে বসে আছে তে, শাশুড়ি লিসা আর শ্বশুর বোগাম, দেবর কাই, দেবরের বউ জেনি। ওরা সবাই কি যেন কথা বলছে তের থেকে দূরে দাঁড়িয়ে। কিছু শুনতে পাচ্ছে না তে, শুধু শ্বশুরের এইটুকু শুনতে পেরেছে তে, ও যাতে কখনোই এইসব বিষয় না জানতে পারে। কথাটি শুনে তের কেমন যেন লাগলো, কিন্তু তে বোঝার চেষ্টাও করলো না। তে বিশাল বাড়ি দেখায় ব্যস্ত। তের ননদ ন্যান্সি কাছে এসে বলল, ভাবি খারাপ লাগছে না তো? একটা মুচকি হাসি দিয়ে বললাম, না। ন্যান্সি তের কাছ থেকে চলে যেতে একটি কম বয়সী মেয়ে ভয়ে ভয়ে এসে তের কাছে বসে। ভাবি, আপনাকে একটা কথা বলতে চাই। ভাবি, আমি এই বাড়িতে কাজ করি। আমার নাম শাপলা। আপনি তো কিছুই জানেন না, আপনাকে কিছু বলতে চাই। এইটুকু বলতেই আমার যা জেনে এসে শাপলাকে আটকে দেয়। বুঝতে পারলাম আমার যা হয়তো বুঝে গেছে শাপলা কি বলবে। শাপলা জেনিকে দেখে ঢোক গিলে বলল, ভাবি, নতুন বউ অনেক সুন্দর। হ্যাঁ, এখন যা তুই কাজ কর গিয়ে। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, শুধু বোকার মতো তাকিয়ে আছি ওদের দিকে। কিন্তু আমার স্বামীকে একবারের জন্য দেখতে পেলাম না এখানে। উনি কোথায় আছে সেটাও জানি না। আমার শাশুড়ির কাছে এসে, মা, অসুবিধা হচ্ছে না তো কোনো? আমি স্মিত হেসে বললাম, না মা। জেনি, ওকে জাঙ্কুকের রুমে নিয়ে যা, আর খাবার রুমেই দিয়ে আয়। জি মা। রাত 12টা বাজে, কিন্তু আমার স্বামীকে আমি এখনো দেখতে পাইনি। বসে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। হঠাৎই দরজায় শব্দ হলো। আমি একটু জড়সড় হয়ে বসলাম। এবার ওনার দিকে তাকিয়ে দেখলাম চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, দাড়িগুলো বড় বড়, চোখের নিচে কালো দাগ পড়েছে, কিন্তু বিশাল দেহধারী উনি। গায়ের রং ফর্সা হলেও ময়লা জমেছে বোঝা যাচ্ছে। এক পলক দেখায় যতটুকু দেখা যায় দেখলাম। আমি নিচু হয়ে বসে আছি ঘোমটা টেনে। উনি আমার কাছে এসে বসলেন। আমি একটু নড়ে চড়ে বসলাম। উনি আমার ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার গালে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। কি কি করছেন? ছাড়ুন আমাকে, আমার লাগছে তো। উনি আমার ঘোমটাটা টেনে ফেলে দেয়। আমার কোনো কথাই উনি শুনছে না, কেমন যেন পাগলের মতো করছে। হঠাৎ করে মনে হলো ওনার তো মানসিক সমস্যা আছে। মনে পড়তেই আমি খাট থেকে লাফ দিয়ে নেমে পড়লাম। উনি ঘুরে আবারও আমার কাছে আসতেই আমি ভয়ে ভয়ে বললাম, প্লিজ আমার কাছে আসবেন না, দূরে যান, এমন করবেন না প্লিজ বলছি। উনি আমার কাছে এসে দু হাতে কোমর ধরে। আমি চোখ বন্ধ করে ফেলি, কিন্তু হঠাৎ উনি আমার কোমরে দু হাতের বড় বড় নখ দিয়ে চাপ দিয়ে ধরে। নখগুলো কোমরে ছুরির মতো বিঁধে যায় একেবারে। চিৎকার দিতে গিয়ে মুখ চেপে ধরি আমি। রক্ত বের হচ্ছে বুঝতে পারছি। আমি ওনাকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে আমি চলে যেতে নিলে এক টান দিয়ে আবারও উনি আমাকে কাছে নিয়ে আসে, আমার কাঁধে কামড় দিয়ে ধরে। আমি চিৎকার দিয়ে উঠি। উনি আমার মুখ চেপে ধরে। আমি ওনাকে কোনো মতেই নিজের থেকে সরাতে পারছি না। আমি ব্যথা পাচ্ছি, প্লিজ আমাকে ছাড়ুন। উনি কাঁধ ছেড়ে আমার দুঠোঁটে কামড় দিয়ে ধরে, তারপর গলায় মুখ গুজে। আমি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছি, কিন্তু উনি আমাকে ছাড়ছে না। এইবার চিৎকার দিতেই হবে। কেউ আমাকে না বাঁচালে এই লোকটা আমাকে মেরেই ফেলবে। আমি ওনাকে ধাক্কা দিতেই উনি তাল সামলাতে না পেরে পড়ে যায়। আমি দরজার দিকে দৌড়ে যেতে নিলেই উনি আমার পা ধরে টান মেরে আমাকে নিচে ফেলে দেয় ফ্লোরে। পড়ে গিয়ে মাথায় অনেক জোরে আঘাত লাগে আমার। উনি আমায় টেনে হেসে ওনার নিচে নিয়ে যায়। আর কিছু মনে নেই আমার। সকালে জ্ঞান ফিরতেই অল্প অল্প রোদের ঝিলিক আমার চোখে এসে পড়েছে। চোখ ছাড়া আর কিছুই নাড়াতে পারছি না আমি। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। মাথাটা তুলতে গিয়ে আবার ফ্লোরে পড়ে গেলাম। হঠাৎ উপরে ভারী বস্তু অনুভব হলো আমার। মাথাটা একটু উপরে তুলে দেখলাম উনি আমার বুকের উপরে শক্ত করে ধরে শুয়ে আছে। আমি ব্যথায় নড়তে পারছি না, তবুও ওনাকে সরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। উনি আরো শক্ত করে জড়িয়ে ধরেছে আমায়। কাল রাতের কথা মনে পড়তেই ওনাকে শরীরের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা মেরে উপর থেকে ফ্লোরে ফেলে দিলাম। উনি নিচে পড়ে গিয়ে জেগে যায়।
আমি ভয়ে হামাগুড়ি দিয়ে দেয়ালের সাথে মিশে বসে পড়ি। ভীষণ ভয় হচ্ছে আমার। এখন কি এই পাগলটা আমাকে মেরে ফেলবে? হে আল্লাহ, কেন আমার সাথে এমন করছো? আমার কপালে কি একটু সুখ লেখনি? আমাকে এত অভাগী করে কেন পাঠালে? এর থেকে আমায় আমার মায়ের সাথে তোমার কাছে নিয়ে গেলেই ভালো হতো। উনি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ভয়ে আমার ভেতরে সব শুকিয়ে গেছে, বুকের ধুকপুকানি বেড়ে গেছে। কিন্তু ওনার ব্যবহারে আমি অবাক না হয়ে পারলাম না। উনি উল্টো আমাকে দেখে মনে হয় ভয় পাচ্ছে। এক সাইডে গিয়ে ভয়ে জড়সড় হয়ে হাত পা গুটিয়ে বসে আছে। ওনার ব্যবহারে আমি থমকে স্থির চোখে তাকিয়ে রইলাম ওনার দিকে। আমার তাকিয়ে থাকা দেখে উনি বলল, আপনি আমার বউ তাই না? ভয়ে ভয়ে বলল কথাটি। আমার সাথে কানামাছি গাড়ি দিয়ে খেলবেন? আমার অনেক গাড়ি আছে, একটু অন্যরকম ভাবে বলল, বাচ্চাদের মতো করে। ওনার কথায় আমি অবাক হয়ে তাকিয়েছি। উনি কি সেই মানুষ যে কাল রাতে আমার সাথে এমন করেছে, আমার উপর এত অত্যাচার করেছে, এমন আক্রমণাত্মক ভাবে ঝাঁপিয়ে পড়েছিল? আমি ভয়ে চুপ হয়ে আছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। দরজায় নক করছে কে জানে। আমি নড়াচড়ার শক্তি না পেলেও দরজায় নক পড়তেই আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিই। দরজা খুলেই দেখি আমার শাশুড়ি মা আর দেবর। মা আমায় দেখে কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছে, তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি জানি মা, কাল রাতে তোমার উপর দিয়ে কি গিয়েছে। ছেলেটা যে এমন হয়ে যাবে কখনো ভাবিনি আমি। তোমাকে একটু সহ্য করতে হবে মা, ও অনেক ভালো, শুধু একটু মিশতে হবে। জি মা, আমি চেষ্টা করব। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, কাই জাঙ্কুকে নিয়ে যা। কাই যা, জাঙ্কুকে ফ্রেশ করিয়ে খাবার টেবিলে নিয়ে যা। যাও মা, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। কাই ভিতরে এসে ওনাকে নিয়ে গেল। আমি দরজা লাগিয়ে ফ্লোরেই বসে পড়লাম, দরজা হেলান দিয়ে। জীবনটা কেমন যেন হয়ে গেছে মুহূর্তের মধ্যে। একটু শক্তি পাচ্ছি না শরীরে, চোখ দিয়ে এখন আর পানিও বের হয় না। তবুও উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রুমের চারদিকে একবার চোখ বুলালাম। রাতে তেমন ভালো করে দেখা হয়নি। আমি চুল মুছতে মুছতে কতগুলো ছবি সামনে গিয়ে দাঁড়ালাম। সবগুলো ছবি জাঙ্কুকে। উনি এত সুন্দর ছিল, এখন দেখলে বোঝাই যায় না। সবগুলো ছবিতেই ওনাকে অনেক স্মার্ট লাগছে। বাইরের দেশে সব ছবিগুলো। তাহলে কি উনি আগে দেশের বাইরে থাকতো? আগে কি উনি সম্পূর্ণ সুস্থ ছিল? হ্যাঁ, সুস্থ না হলে তো এত সুন্দর করে ছবি তুলতে পারতো না। তাহলে কি কারণে উনি মানসিক রোগী হয়ে গেল? মাথা কেমন যেন হ্যাং করছে, কিছুই মাথায় ঢুকছে না। আবার দরজায় নক পড়তেই আমার ধ্যান ভাঙে। ভাবি, আমি ন্যান্সি, সবাই বসে আছে তোমার জন্য, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আসছি। সবাই খাবার টেবিলে বসে আছে। জাঙ্কুক কতগুলো চামচ দিয়ে ছোট মানুষের মতো খেলছে। আমার অবাক লাগছে এইসব দেখে। উনি এমন কেন হয়ে গেল? উনি কি সত্যি এমন হয়ে গেছে নাকি অভিনয় করছে? আমার শ্বশুর আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মা বসো, সবার সাথে নতুন পরিবেশে মানিয়ে নিতে তো একটু সময় লাগবে। না বাবা, আপনারা খান, আমি পরে খেয়ে নেব। না, তুমি আমাদের সাথে বসেই খাবে, বসো। বাবার কথা আমি আর ফেলতে পারলাম না। আমিও বসে পড়লাম সবার সাথে। কিন্তু শাপলা আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে, যার ফলে আমার কেমন যেন একটু লাগছে। খাওয়া দাওয়া শেষে আমি রুমে আসতেই আমার পেছনে জাঙ্কু আসে। আমি ওনাকে দেখে ভয় পেয়ে যাই। উনি আবার আমাকে কিছু করবে না তো? কিন্তু না, উনি আমার কাছে এসে আমাকে খাটে বসিয়ে আমার কোলে শুয়ে পড়ে। আমি ওনার ব্যবহারে অবাক না হয়ে থাকতে পারছি না। আমাকে কি ভয় লাগছে আপনার? না তো, আমতা আমতা করে। আমাকে সবাই ভয় পায় কেন? আমি কি খুব খারাপ? আপনার শরীরের গন্ধটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি আমার সাথে খেলবেন? আমি এতগুলো প্রশ্নের উত্তরের জবাবে কিছুই বুঝতে পারছি না। শুধু বললাম হুম। আমি হুম বলাতেই উনি লাফ দিয়ে আমার কোল থেকে উঠে পড়ল। আচ্ছা, তাহলে আপনি বসুন, আমি গাড়িগুলো বের করি। কথাগুলো বলে উনি অনেকগুলো খেলনা গাড়ি বের করে নিয়ে আসলো আর আমাকে ওনার কাছে যেতে বলল। আমি ওনার কাছ থেকে একটু দূরে সরে বসলে উনি গাড়িগুলো
আমাকে দিচ্ছে, আবার আমাকে ওনার কাছে দিতে বলছে। উনি খুব খুশি হচ্ছে, হাতে তালিও দিচ্ছে। এই লাল গাড়ি করলে আমি আর আমার বউ হানিমুনে যাব। উনি যে এমন ছেলে মানুষই করবে আমি ভাবিনি। ওনার এই বাচ্চা স্বভাবে আমি মুগ্ধ হচ্ছি। হঠাৎ উনি বলল পানি খাবে, তাই পানি আনতে নিচে গেলাম। কিন্তু কায়ের রুমের থেকে কথার শব্দ আসছে শুনে আমি একটু দাঁড়ালাম। জেনি কথা বলছে বোঝা যাচ্ছে। কাই, বাবার ওই মেয়েটার সাথে এত আদিক্ষেতা দেখানোর কি আছে? জেনি, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না। জেনি কার কথা বলছে এইসব? কারো পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি নিচে চলে যেতে পানি নিয়ে আসার সময় লিসা তেকে ডাক দেয়। জি মা, বলুন। মা, তুমি আমার ছেলেকে সামলাতে পারবে তো? আমি একটু চুপ থেকে বললাম, মা, পারবো। আমার ছেলেকে তুমি দেখে রেখো। কিন্তু মা, উনি কি আগে সুস্থ ছিলেন? এই শাপলা, একটু দেখে যা তো। জি খালাম্মা, আসতেছি। শাশুড়ি মা চলে গেলেন। উনি কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছিলাম? আমাকে কি ইগনোর করলেন? কিন্তু কি এমন হয়েছিল ওনার? সবাই কেমন যেন একটা ব্যবহার করছে আমার সাথে। জাঙ্কুকে পানি দিয়ে বসে আছি, আমার মাথায় কিছু ঢুকছে না। উনি এমন বাচ্চা স্বভাবের হয়ে গেল কিভাবে? সারাদিন আমি জাঙ্কুকের সাথে বাচ্চাদের অনেক খেলা খেললাম, কিন্তু সন্ধ্যা থেকে আমি ওনাকে আর দেখতে পাচ্ছি না। তাই খুঁজতে থাকলাম উনি কোথায় দেখার জন্য। হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে একটি রুমে নিয়ে যায়। শাপলা, তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবি, আপনি জাঙ্কুক ভাইয়াকে বাঁচান। মানে কি হয়েছে ওনার? হয়নি, হচ্ছে। ওনাকে এই বাড়ির একটা রুমে নিয়ে প্রতিদিন কি যেন করে। পরে ভাইয়া পাগলের মতো হয়ে যায় আর দিনে বাচ্চাদের মতো আচরণ করে। আগে উনি অনেক ভালো ছিল। আমি আপনাকে সব পরে বলছি, কিন্তু আপনি আগে ভাইয়াকে বাঁচান। আমি দৌড়ে গেলাম ওই রুমে, কিন্তু কেউ নেই। তাহলে কি শাপলা মিথ্যে বলছে? হঠাৎ আমি কাই ভাইয়ার রুম থেকে জাঙ্কুকের চিৎকার শুনতে পেলাম। মা বাবাও বাসায় নেই। আমি দৌড়ে রুমের কাছে গেলাম। রুমে কে কে আছে কিছুই বোঝা যাচ্ছে না। জাঙ্কুক চিৎকার করছে, না না, আমাকে ছেড়ে দাও। ভাইয়া, এটা না দিলে তুই ভালো হবি না। না না, আমি দিব না। হঠাৎ জাঙ্কুকের শব্দ বন্ধ হয়ে যায়। আমি ভয় পেয়ে যাই। কি হলো ওনার? ওরা বের হচ্ছে বুঝতে পেরে তে রুমের সাইডে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। কে কে বের হলো তে দেখতে পায়নি। তে উকি দিয়ে দেখতে পারলো জাঙ্কুক রুম থেকে বের হয়ে ওদের রুমের দিকেই যাচ্ছে। তেও বের হয়ে তাড়াতাড়ি জাঙ্কুকের পিছনে গেল। তে রুমের ভিতরে গিয়ে দেখে জাঙ্কুক রুমের ভিতরে গিয়ে দেয়ালে নখ দিয়ে খামচাচ্ছে, আর নখ ভেঙে রক্ত পড়ছে, আর চোখগুলো লাল হয়ে আছে। জাঙ্কুকের এই অবস্থা দেখে তের ভিতরে মোচড় দিয়ে উঠলো। তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এক হাত দিয়ে জাঙ্কুকের পিঠ আর আরেক হাত দিয়ে জাঙ্কুকের চুল আঁকড়ে ধরে তে। জাঙ্কুক আবারও তের পেটে আর কোমরে তার ভাঙা নখ ছুরির মতো করে বিঁধিয়ে দেয়। তে ব্যথায় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তে জাঙ্কুককে আঁকড়ে ধরেই আছে, ছাড়ছে না। জাঙ্কুক তেকে আবার কাঁধে কামড় দিয়ে ধরে। তে ব্যথায় জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক, আপনি শান্ত হন প্লিজ, কিছু হয়নি, আপনি শান্ত হন। জাঙ্কুক তেকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে হিংস্রতার সাথে তের দিকে এগিয়ে যাচ্ছে, আর তে পিছিয়ে যাচ্ছে। জাঙ্কুক, দেখুন, আমি আপনার স্ত্রী, আমার সাথে এমন করবেন না প্লিজ, আমার কথা শুনুন, কালকে আমরা কানামাছি খেলবো। জাঙ্কুক প্লিজ, আমার কথা শুনুন, পেছাতে পেছাতে বলল তে। জাঙ্কুক তের কোনো কথাই শুনছে না। আক্রমণাত্মক ভাবে তেকে দু হাত দিয়ে ধরতে গেলেই তে হাতের নিচ দিয়ে অপর পাশে চলে আসে। তে এখন বুঝতে পারছে জাঙ্কুক তের কোনো কথাই শুনবে না, আর তেও এখন কিছুই করতে পারবে না। তাই জাঙ্কুকের হাত থেকে বাঁচতে তে দৌড়ে ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। জাঙ্কুক ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে, কিন্তু তে দরজা খুলছে না, কারণ তে জানে দরজা খুললে কি হবে। জাঙ্কুক কেমন যেন একটি আওয়াজ করতে শুরু করে দেয়। হঠাৎ তে ভাঙচুরের আওয়াজ শুনতে পায়, কিন্তু তে ভয়ে আর দরজা খুলে না, দরজার পাশেই বসে পড়ে। মুখ চেপে কান্না করছে তে। কি হচ্ছে এসব ওর সাথে? সবকিছু কেমন যেন ধোঁয়াশে লাগছে। এই বাড়িটাকেও তার কাছে
কেমন ভূতের বাড়ি লাগছে। অদ্ভুত সবকিছু ঘটছে ওর সাথে। মানুষগুলো কেমন যেন অদ্ভুত। কিন্তু জাঙ্কুকের সাথে কি হলো তখন? রুমের ভিতরে কি এমন হলো যার ফলে জাঙ্কুক আবার গত রাতের মতো হয়ে গেল? জাঙ্কুক যদি আগে সুস্থ ছিল তাহলে এমন কেন হয়ে গেল? সবকিছু আমাকে জানতে হবে, কিন্তু কিভাবে জানবো? শাপলা, হ্যাঁ শাপলাই আমাকে সবকিছু বলতে পারবে। ও আমাকে তাহলে এই সবকিছুই বলতে চেয়েছিল, আর জেনি ওকে আটকে দিয়েছিল। আমার শাপলার সাথে কথা বলতে হবে। তে এইসব চিন্তা করতে করতে ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। খুব ভোরে তের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তের জাঙ্কুকের কথা মনে পড়ে। উনি ঠিক আছে তো? আর কিছু না ভেবে তে লাফ দিয়ে দরজা খুলে দেখে জাঙ্কুক খাটের উপরে নেই। পুরো ঘরে ভাঙা কাচের জিনিসে ছড়িয়ে আছে। চোখ ঘোরাতেই দেখে জাঙ্কুক ওয়াশরুমের দরজা এইখানে দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। জাঙ্কুকের ডান হাত কেটে রক্ত পড়ে রক্ত শুকিয়ে গেছে। জাঙ্কুককে দেখে তের মনে প্রবল বেগে ঝড় বইছে। কি নিষ্পাপ চেহারা, কত মায়া ভরা। আর উনি কিনা আজকে পাগল। চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো তে। তে ইতস্তত করে জাঙ্কুকের শরীরে হাত দিতে যাচ্ছে, কিন্তু জাঙ্কুক উঠে আবার পাগলামি করবে না তো? তে আর কিছু না ভেবে জাঙ্কুকের চোখ মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ডাক দিতে শুরু করলো। জাঙ্কুক, শুনছেন? সকাল হয়ে গেছে, উঠে পড়ুন। জাঙ্কুক। তে ডাকে জাঙ্কুক চোখ খুলে তাকিয়ে তেকে দেখে জড়িয়ে ধরে। বুকে মাথা রেখে বলে ওঠে, আপনি কোথায় গিয়েছিলেন আমাকে রেখে? আমার অনেক ভয় করছিল। আপনি কোথায় গিয়েছিলেন? আমাকে রেখে আর কোথাও যাবেন না বলুন। তে চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কোথাও যাব না আমি আপনাকে রেখে, কথা দিলাম। এখন উঠুন, আপনার হাত কেটে গেছে, ব্যান্ডেজ করে দিই। তে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করে দিয়ে জাঙ্কুককে ওয়াশরুমে পাঠায় ফ্রেশ হতে। কিন্তু জাঙ্কুকের আশব্দ শুনে দৌড় দেয় ওয়াশরুমের দিকে তে। কি হয়েছে আপনার? হাতে ব্যথা পেয়েছি, মুখে ব্রাশ নিয়ে বলল জাঙ্কুক। আপনি আমার ব্রাশ দিয়ে দাঁত মাজছেন কেন? আপনার ব্রাশ তো ওটা। আপনি তো আমার বউ, তার মানে আপনার সবকিছুই আমার। বাবা অনেক কিছু জানেন দেখছি। তে জাঙ্কুককে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপরে বসায়। এখানে এখন ভালো বাচ্চার মতো বসে থাকবেন, আমি ঘর পরিষ্কার করব। নিচে নামলে আবার পা কেটে ফেলবেন। তে কাজগুলো একটি বেলচাতে তুলছে, আর জাঙ্কুক অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের চোখ জাঙ্কুকের দিকে যেতে জাঙ্কুক চোখ নামিয়ে ফেলে। কি দেখছেন? আপনাকে। আপনি একেবারে আমার ওই পুতুলটার মতো। তে মুচকি হাসলো জাঙ্কুকের কথায়। কাজগুলো নিয়ে উঠে দাঁড়াতেই ফ্লোরে পড়ে থাকা একটি কাচের টুকরো তের পায়ে ঢুকে পড়তেই তে উফ করে উঠল। জাঙ্কুক লাফ দিয়ে খাট থেকে নেমে তেকে খাটে বসিয়ে তের পা জাঙ্কুকের হাঁটুর উপরে রাখে। কিছু হয়নি, আপনি খাটে বসুন। আপনার পা থেকে তো রক্ত বের হচ্ছে, কাজ বিঁধে গেছে। জাঙ্কুক আর কিছু না বলে তের পায়ের কাজ বের করে আনার জন্য ঠোঁট দিয়ে কাজ চেপে ধরে। তে চোখ বন্ধ করে ফেলে জাঙ্কুকের ঠোঁটের স্পর্শে। তের ফোন বাজতেই তে চোখ খুলে খাটের উপর থেকে ফোন নিয়ে দেখে আয়ু কল দিয়েছে। আয়ু বল। বিয়ের 2 দিন যেতে না যেতেই বোনকে ভুলে গেলি? তুইও তো আমাকে ঠিকই ভুলে গেছিস, একটা কলও দিসনি। আমি ভুলিনি বলেই আজকে আসবো। সত্যি? একটু পরেই আসবো। আচ্ছা আয়। মামি আসবে? না রে, আম্মুর কাজ আছে, আসবে না। তে কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা তুই সাবধানে আসিস, রাখি। সকালে নাস্তা করে সবাই সবার কাজে চলে যায়। শাপলা বাইরে যাওয়ায় তে অপেক্ষা করছে শাপলা কখন আসবে আর সব জানতে পারবে কি হয়েছিল জাঙ্কুকের সাথে। তেকে এমন পায়তারা করতে দেখে তের শাশুড়ি লিসা তের কাছে আসে। কিছু হয়েছে মা? জাঙ্কুক আবার কিছু করেছে? তে কি বলবে বুঝতে পারছে না, কিন্তু তে জানতে হবে। এমন ইতস্তত করলে চলবে না। আসলে মা, আমি ওনার সম্পর্কে জানতে চাই। কি হয়েছিল ওনার, যার জন্য উনি এমন মানসিক রোগী হয়ে পড়ে? লিসার চোখে পানি চলে আসে তের কথা শুনে। ভেবেছিলাম তোমায় বলবো না, কিন্তু তুমিও স্ত্রী, তোমার জানার অধিকার আছে। তাহলে শোনো কি হয়েছিল। জাঙ্কুক কানাডা থেকে পড়াশোনা করত, অনেক ভালো এবং ব্রিলিয়ান্ট একটি স্টুডেন্ট ছিল। বাইরে থাকার সময়
ও খুব ভালো ছিল, কিন্তু একবার ছুটিতে দেশে বেড়াতে এসে একটি মেয়েকে ওর অনেক ভালো লেগে যায়। ওর নাম ছিল ছানা। বলতে পারো ওই মেয়ের জন্য জাঙ্কুক পাগল ছিল। মেয়েটাও জাঙ্কুককে পছন্দ করত, দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু দুর্ঘটনাবশত ওই মেয়েটাকে কাইও পছন্দ করত। একদিন জাঙ্কুক যখন সানাকে বাসায় নিয়ে আসে, তখন আমি বুঝতে পারি কাই ওকে পছন্দ করে। কিন্তু কাই জাঙ্কুকের জন্য আর কিছু বলেনি। ও সানাকে ভুলে যায়। কিছুদিন পরেই ওদের বিয়ে ঠিক হয়। কিন্তু সেই দিনটা যে ভুলবার নয়। জাঙ্কুক আর সানা শপিং করতে বের হয়েছিল, কিন্তু কার অ্যাক্সিডেন্টে সব তছনছ হয়ে যায়। সানা মারা যায় সেই অ্যাক্সিডেন্টে। আর জাঙ্কুকেরও মাথায় অনেক আঘাত পাওয়ায় ও এমন হয়ে যায়। এমন অবস্থায় জাঙ্কুককে কেউ বিয়ে করতে চায়নি মা, তাই তোমাকে নিয়ে আসা। লিসা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। তে চোখ দিয়েও পানি পড়ছে। কিন্তু কাই যে প্রতিদিন ওনাকে রুমে নিয়ে গিয়ে জাঙ্কুককে প্রতিদিন একটি ইনজেকশন দিতে হয় আর কিছু ওষুধও খাওয়াতে হয়, যা ও খেতে চায় না। আর ইনজেকশন না দিলে ও কোমায় চলে যাবে। কিন্তু ও ওই ইনজেকশন দিলে কেমন যেন করে। তে কি বলবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে উনি কি আর সুস্থ হবে না? ডাক্তার তো বলেছে হবে, কিন্তু সময় লাগবে। তুমি ওকে সুস্থ করে তোলো মা, তুমিই পারবে আমার ছেলেকে সুস্থ করে তুলতে। বলো, তুমি আমার ছেলের পাশে থাকবে? সমস্ত পৃথিবীও যদি ধ্বংস হয়ে যায়, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না মা। আমি ওনার পাশে থাকবো, কথা দিলাম। এখন আমি মরেও শান্তি পাবো। আমার ছেলেকে আমি বিশ্বস্ত কারো হাতে তুলে দিতে পেরেছি। তে রুমে গিয়ে দেখে জাঙ্কুক তের ফোনে গেমস খেলছে। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো তে। তারপর জাঙ্কুকের কাছে এসে বলল, আপনি চকলেট পছন্দ করেন? অনেক অনেক। আপনার একটি বোন আসবে, অনেকগুলো চকলেট নিয়ে। যদি আপনি আমার সব কথা শোনেন, তাহলে সবগুলো চকলেট আমি আপনাকে খেতে দেব। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ আমাকে চকলেট দিন। গুড বয়। তাহলে আমার সাথে চলুন। তে জাঙ্কুককে তাদের রুমের ব্যালকনিতে নিয়ে বসায়। সামনে একটি আয়না রেখে তারপর শরীরে একটা কাপড় জড়িয়ে দেয়। চুপ করে বসে থাকবেন, আমি আপনার নখ আর মাথার চুল কাটবো। আচ্ছা, আমি একটুও নড়বো না। গুড বয়। এভাবে কথা শুনলে চকলেট আরো বেশি দেব। তে জাঙ্কুকের হাত পায়ের নখ কেটে চুল কেটে জাঙ্কুককে ক্লিন শেভ করে দেয়। তে যেন জাঙ্কুককে চিনতেই পারছে না। এ কোন জাঙ্কুককে দেখছে তে? একটা পুরুষ মানুষ এত সুন্দর হতে পারে? ছবিতেও তাকে এত সুন্দর লাগেনি। ঘোর লাগা চাহনিতে তাকিয়েছে তে। হঠাৎ তে বাইরে চোখ যেতেই দেখে চাদর জড়ানো একজন ওদের দিকে উকিঝুঁকি মেরে দেখছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওদের দেখছিল। তে এতক্ষণ ব্যস্ত থাকায় তা খেয়াল করেনি। তে লোকটাকে দেখে ফেলতেই উনি দৌড়ে পালিয়ে যায়। তে শাপলাকে ডাকছে, কিন্তু ওর কোনো সাড়া শব্দ নেই। তাহলে কি শাপলা এখনো বাসায় আসেনি? আর উনিই বা কে? আমাকে দেখে এমন ভাবে পালালো। অদ্ভুত লাগলো বিষয়টা তের কাছে। কিন্তু শাপলা তো এতক্ষণে বাসায় চলে আসার কথা। ও আবার কোথায় গেল? কি ভাবছেন আপনি? আমাকে চকলেট কখন দেবেন? জাঙ্কুকের কথায় ধ্যান ভাঙে তে। দিব, এতগুলো দিব। ডার্লিং, আমার না সন্ধ্যা খুব ভালো লাগে। খুব ইচ্ছে করে সন্ধ্যায় হাঁটতে বের হতে, কিন্তু সন্ধ্যায় কাই আমাকে কি যেন ইনজেকশন দেয় আর হাঁটতে বের হতে পারি না। আমার একটু ভালো লাগে না তখন। সন্ধ্যার আকাশ খুব ভালো লাগে। একটা জিনিস খেয়াল করেছি, আপনিও না সন্ধ্যার মতো দেখতে অনেক সুন্দর। এই জন্য আপনাকে আমার খুব ভালো লাগে। তে অবাক হয়ে জাঙ্কুকের কথা শুনছে। জাঙ্কুকের কথা শুনে মনে হচ্ছে না জাঙ্কুক অসুস্থ। তারপর তেও জাঙ্কুককে বলল, আমারও আপনাকে খুব পছন্দ। এখন চলুন আপনাকে গোসল করিয়ে দিই, তারপর আমি গোসল করব। আয়ু মনে হয় চলে আসছে। তে জাঙ্কুককে শ্যাম্পু করে দিচ্ছে আর জাঙ্কুক তেকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। করছেনটা কি? আমি ভিজে যাচ্ছি তো। আপনি তো গোসলই করবেন, একটু ভিজলে কি হবে? আমি আপনাকে গোসল করিয়ে তারপরে গোসল করব। কেন? আমরা একসাথে করলে কি হবে? আমরা একসাথে গোসল করব। আচ্ছা, আমাকে একটু চুমু দেবেন? মানে আপনি দেখে অনেক পাকা। আগে যখন আম্মা আমাকে গোসল করিয়ে দিত, তখন আমাকে চুমু দিত কপালে। জানেন, আপনি না আমার মায়ের মতো করে সব করে। তাই বলছি, একটা চুমু দিবেন?
তের চোখে পানি চলে আসে জাঙ্কুকের কথা শুনে। এমন অদ্ভুত মায়া কেন লাগছে তে? চোখ বন্ধ করে তে জাঙ্কুকের গাল ধরে কপলে একটি চুমু এঁকে দেয়। এইবার খুশি? অনেক খুশি। এইবার তাড়াতাড়ি গোসল করুন। আয়ু মনে হয় আপনার জন্য চকলেট নিয়ে চলে এসেছে। ওর সামনে কোনো দুষ্টুমি করবেন না, একদম গুড বাই হয়ে বসে থাকবেন। তে জাঙ্কুককে গোসল করিয়ে নিজেও গোসল করে নেয়। জাঙ্কুকের জন্য আলমারিতে ভালো কাপড় খুঁজছে তে, কিন্তু পাচ্ছে না। একটা ভালো কাপড় নিয়েও না। তারপরে নিচে দেখলো একটা সুটকেস রাখা। ওইটা খুলতেই দেখে অনেক নতুন নতুন কাপড় রাখা। কাপড়ের গায়ে সিল নাম দেখে বুঝলাম সবগুলো বাইরের কাপড়। হয়তো উনি নিয়ে এসেছিল, কিন্তু এমন হয়ে যাওয়ায় আর পরা হয়নি। তে কালো কালারের একটি শার্ট আর একটি জিন্স দিল জাঙ্কুককে পরার জন্য। জাঙ্কুককে দেখে বিশ্বাসই হচ্ছে না তে যে এটা জাঙ্কুক। ফর্সা গায়ে কালো খুব ভালো মানিয়েছে। তে হা হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আয়ু দরজায় নক দিয়ে, কি ব্যাপার, আসতে পারবো তো নাকি? আয়ুর কথায় তে হুঁশ আসে। আয়ু চলে এসেছে, ভিতরে আয়। আয়ু ভিতরে আসতে আসতে, কেমন আছেন ভাইয়া? জাঙ্কুক কথা না বলে তের পিছনে গিয়ে লুকায়। আয়ু আপনার বোন হয়, ওই আপনার জন্য এত এত চকলেট এনেছে। এই দেখুন ভাইয়া, এই সবগুলো চকলেট আপনার। জাঙ্কুক খুশি হয়ে আয়ুর হাত থেকে চকলেটগুলো নিয়ে নেয় আর বেডে বসে খেতে শুরু করে দেয়। কি ব্যাপার, চকলেট পেয়ে বউকে ভুলে গেছেন? বউকে চকলেট দেবেন না? আপনাকে তো দিব, আপনি তো আমার বউ। আর ওকে দিব, ও তো আমার জন্য চকলেট এনেছে তাই। জাঙ্কুকের কথা শুনে তে আর আয়ু দুজনেই হেসে দেয়। তারপরে তে বলে, থাক, কাউকে দিতে হবে না, আপনিই খান। আয়ু তের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। আপু, তুই ভালো আছিস তো? তে চুপ থেকে জানায়, আমার ভাগ্যে যা ছিল আমি তা মেনে নিয়েছি। জানিস, উনি খুব ভালো। তে লিসার কাছে গিয়ে জাঙ্কুকে নিয়ে শপিং এ যাওয়ার জন্য পারমিশন চাইতে লিসা গালে হাত দিয়ে বসে বলল, মা, তুমি জাঙ্কুকে সামলাতে পারবে তো বাইরে নিয়ে গিয়ে? আমি পারবো মা, আপনি বিশ্বাস রাখতে পারেন আমার উপর। তাছাড়া আয়ু তো আছেই আমার সাথে। কিন্তু কাইকে নিয়ে গেলে ভালো হতো না? মা, কাই অনেক ব্যস্ত, ওকে ডিস্টার্ব করতে হবে না। আমি জাঙ্কুকে সামলাতে পারবো, শুধু আপনার পারমিশন দরকার। আচ্ছা, নিয়ে যাও, তাড়াতাড়ি চলে এসো। আর ড্রাইভারকে সাথে সাথে রেখো যদি কোনো দরকার পড়ে। জি মা, ধন্যবাদ। জাঙ্কুক অনেকদিন পর বাইরে এসে খুব খুশি, তা বুঝতে পেরেছে তে। জাঙ্কুকে এমন খুশি দেখে তেরও ভীষণ ভালো লাগলো। জাঙ্কুকের জন্য অনেকগুলো শপিং করে বাসায় চলে আসবে তখনই আয়ু বলল, আপু, এখানে একটি পার্ক আছে, চলো না, পার্কটায় যাই, ভাইয়েরও অনেক ভালো লাগবে। তে জাঙ্কুকের কথা চিন্তা করে আর না করলো না, আবার কবে না কবে বের হয়। ঠিক আছে, চল। জাঙ্কুক পার্কের মাঝে ছোট বাচ্চাদের মতো খেলা করছে। তে আর আয়ু বসে বসে ওর এসব পাগলামি দেখছে আর হাসছে। মা, শাপলা এখনো আসেনি? তের কথা শুনে জেনি তেলে বেগুনে জ্বলে উঠল। ভাবি, আপনি শাপলাকে দিয়ে কি করবেন? শুধু শাপলা শাপলা করেন কেন? শাপলাকে দিয়ে কি করব সেটা তোমার না জানলেও চলবে। মা, আপনি কিছু জানেন? ও সারাদিন ধরে বাসায় আসেনি। কোথায় গিয়েছে ও? লিসা একটু চুপ থেকে বলে উঠল, শাপলা তো বলে গেল ওর এক খালার বাসায় যাবে, বিকেলের মধ্যে ফিরে আসবে। এতক্ষণে তো চলে আসার কথা, এখনো আসছে না কেন বুঝতেছি না। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। তে এক মগ কফি নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো। ভালো লাগছে না কিছু। মামার কথা আর মায়ের কথা খুব মনে পড়ছে আজকে। জাঙ্কুক রুমে বসে গেমস খেলছে ফোনে। আজকে জাঙ্কুককে কোথাও যেতে দেবে না তে। তে জাঙ্কুককে যেইভাবেই হোক ভালো করে তুলবে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে বাইরে তাকিয়ে দেখে আবারও সেই চাদরে মোড়ানো লোকটা। তে ভয় পেয়ে যায় ওনাকে দেখে, কিন্তু উনি এমন করছে কেন? কি দেখছে এইখানে এইভাবে দাঁড়িয়ে? তের কাছে কেমন যেন একটি খটকা লাগছে। তাই তে আর কিছু না ভেবে কফির মগটা রেখে বের হয়ে যায় লোকটাকে ধরতে। তে পিছন থেকে লোকটার কাছে গিয়ে দেখে এখনো জাঙ্কুকের রুমের ব্যালকনির দিকে উকিঝুঁকি মারছে। কিন্তু এইখানে একজন না, দুজন লোক। আপনারা কারা? এইখানে কি করছেন? তের গলার আওয়াজ শুনে দুজনে তের দিকে ঘুরে তাকায়। তে অবাক হয়ে যায়। শাপলা, তুমি এইখানে? আর তোমার সাথে উনি কে? সারাদিন তুমি ছিলেই বা কোথায়? শাপলা তেকে দেখে ঘাবড়ে যায় আর একটু ভয়ও পেয়ে যায়। কি হলো শাপলা,
কথা বলছো না কেন? কোথায় ছিলে সারাদিন? আর তোমার সাথে উনি কে? এইখানে এমন উকিঝুঁকি মারছো কেন? শাপলা আর কিছু না বলে তেকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাবি, এইখানে কথা বলা যাবে না, ওইদিকে চলো। তে আর কোনো কথা বলে না, শাপলার সাথে বাসা থেকে একটু দূরে যায় যাতে কেউ না দেখতে পারে। এইবার বলো শাপলা, উনি কে? তোমার সাথে এইখানে কি করছে? তুমি বা সারাদিন কোথায় ছিলে? উনি জাঙ্কুক ভাইয়ার মা, জাঙ্কুক ভাইয়ার আপন মা। শাপলার কথা শুনে তের মাথা ঘুরছে। এইসব কি বলছে শাপলা? এটা কি করে সম্ভব? কি বলছো এইসব তুমি শাপলা? হ্যাঁ ভাবি, সত্যি বলছি। উনি জাঙ্কুক ভাইয়ার মা জিন। আর আমার নাম শাপলা না, আমার নাম পার্ক জিমি। আমি জাঙ্কুক ভাইয়ার আপন ছোট বোন। সরি বাটারফ্লাই, গল্পটা আমি ওয়ান শট করতে চেয়েছিলাম কিন্তু গল্পটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি গল্পটি টু শটে শেষ করব। গল্পটি আর একটি পর্বই হবে, তাহলেই শেষ হয়ে যাবে। তো আশা করি গল্পটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর গল্পটির এই পর্বটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আর লাস্ট পার্ট দেখার জন্য বেশি বেশি কমেন্ট করো। গল্পটি কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক কাহিনী আছে, একদম সিনেমাটিক। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো ততদিন সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট পর্বে। টাটা, আল্লাহ।